নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প, সহযাত্রী। ত্রিদীপবাবুর সাধারণত একটা হালকা বই পড়েই সময়টা কেটে যায়। কলকাতা থেকে দিল্লি ট্রেনে যাওয়া, কাজের জন্যই যেতে হয় 2 মাসে অন্তত একবার। একটা ইলেকট্রনিক্স কোম্পানিতে উচ্চ পদস্থ কর্মচারী তিনি, হেড অফিস দিল্লিতে। প্লেনটা একদম পছন্দ করেন না ত্রিদীপবাবু। অতীতে একবার ল্যান্ডিংয়ের সময় কানে তালা লেগে গিয়েছিল, সেই তালা ছাড়াতে তাঁকে ডাক্তারের কাছে ছুটতে হয়েছিল। সেই থেকে তিনি ট্রেনেই যাতায়াত করছেন। কলকাতায় তার বাড়িতে খালি তার স্ত্রী আছেন। একটি মাত্র মেয়ের বিয়ে হয়েছে গত মাসে। ছেলে আমেরিকায় বায়োকেমিস্ট্রি পড়ছে। অফিস আর বাড়ি এই দুটোর মধ্যেই ত্রিদীপবাবুর গতিবিধি। অন্তরঙ্গ বন্ধু বলতে বিশেষ কেউ নেই, তবে কাছেই রডন স্ট্রিটের চৌধুরীরা স্বামী স্ত্রীতে মাঝে মাঝে আসেন গল্পগুজব করতে। ত্রিদীপবাবুরাও তাদের বাড়িতে মাঝে মাঝে যান। হাতের বইটা বন্ধ করে রেখে দিলেন ত্রিদীপবাবু। একেবারে অপাঠ্য। এবারে হয়তো ঘুমিয়ে সময়টা কাটিয়ে দিতে হবে। ঘরে আরও 3টি বার্থে 3 জন লোক, তার মধ্যে তার পাশের লোয়ার বার্থের ভদ্রলোকটি ছাড়া অন্য 2 জনেই অবাঙালি। বইটা রেখে ত্রিদীপবাবু তার পাশের বার্থের দিকে চেয়েছিলেন। তার ফলে বাঙালি ভদ্রলোকটির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। মোটামুটি তারই বয়সী হবেন। মাঝারি রং, চুলে এর মধ্যেই অল্প পাক ধরেছে। ভদ্রলোক বোধহয় আলাপের জন্য উৎসুক হয়েছিলেন, কারণ দৃষ্টি বিনিময় হতেই তিনি একটা প্রশ্ন করে বসলেন। আপনি দিল্লিতে থাকবেন কদিন? ত্রিদীপবাবুর কথা বলতে আপত্তি নেই, কারণ সত্যি বলতে কি তার এখন আর কিছু করার নেই। বললেন, 2 দিন, বুধবার ফিরে আসব। আমারও ঠিক একই ব্যাপার। আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন কি? আগে হ্যাঁ, আমি ওই একই ব্যাপারে। আমার হলো বিজ্ঞাপনের কারবার। দিল্লিতে হেড অফিস। আমাদের অফিসের নাম শুনে থাকতে পারেন, এভারেস্ট অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, শুনেছি। আমার এক শালা একসময় ওখানে চাকরি করত। সেই কি নাম বলুন তো? অমরেশ চ্যাটার্জি। বাহ, তাকে তো খুব চিনতুম। সে দিব্যি ছিল, বেশ করিতকর্মা ছেলে। বেটার অফার পেয়ে চলে গেল। আমার নামটা আপনাকে বলা হয়নি, সঞ্জয় লাহিড়ী। ও, আমার নাম ত্রিদীপ ব্যানার্জি। আপনাকে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছিল। তা হতে পারে। আপনি কি গান বাজনা শুনতে যান? তা ওস্তাদি গান বাজনা মাঝে মাঝে যাই। গত মাসে কলা মন্দিরে গেছিলেন কি আমজাদ খাঁ শরৎ শুনতে? হ্যাঁ, তা গিয়েছিলাম বটে। আপনিও গিয়েছিলেন বুঝি? আজ্ঞে হ্যাঁ, ওখানেই দেখেছি। খাসা বাজিয়েছিল সেদিন। হ্যাঁ, আমজাদ তো আজকাল ভালোই বাজাচ্ছে। এখন ভিডিওর দৌলতে তো সিনেমা যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। গান বাজনা শুনতেই যাই মাঝে মাঝে। তাছাড়া সিনেমা গেলেও হাউজের যা দুর্দশা, মাটিতে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ভ্যাপসা গরম। যা বলেছেন। অথচ ইয়ং বয়সের লাইট হাউস, মেট্রোর কথা ভেবে দেখুন।
ওসব দিন চলে গেছে। মনে আছে কলেজ থেকে মাঝে মাঝে চলে আসতুম চৌরঙ্গি, মেট্রোর সামনে গিয়ে দাঁড়াতুম, ঠান্ডায় প্রাণটা জুড়িয়ে যেত। আমারও ওই হ্যাবিট ছিল। ঠান্ডা বলতে মনে পড়ল, দার্জিলিং আর সে দার্জিলিং নেই। জানি, সেই জন্য তো এবার আমরা মানালি গেলাম। আগে 3 বছরে অন্তত 2বার করে দার্জিলিং যেতাম। আমরাও। কাঞ্চনজঙ্ঘার মতো দৃশ্য তো আর কোথাও নেই। ওই একটা জিনিস পুরনো হবার নয়, আর আধুনিক সভ্যতাও ওর কোনো পরিবর্তন করতে পারবে না। মোগল সারাইতে দুজনে ফাঁড়ে চা খেলেন। কথা আরও চলল। ত্রিদীপবাবুর বেশ লাগছিল সঞ্জয়বাবুকে। তাছাড়া কিছু কিছু মিলও বেরিয়ে যাচ্ছিল দুজনের মধ্যে। তাতে আলাপটা জমতে সুবিধে হচ্ছিল। সন্ধ্যের দিকে সঞ্জয়বাবু বললেন, একটা আসল প্রশ্নই করা হয়নি, আপনি থাকেন কোথায়? লি রোড। কত নম্বর লি রোড? 3 নম্বরে আমার এক পাঞ্জাবি বন্ধু থাকেন। আমার বাড়ির নম্বর 7/1। দাঁড়ান, আমি ডায়েরিতে নোট করে নিচ্ছি। কলকাতায় ফিরে গিয়েও আলাপটা চালু রাখবার ইচ্ছে হতে পারে। তা তো বটেই। দিল্লিতে এসে অবশ্য দুজনে যে যার পথ ধরলেন। দুজনেই হোটেলে থাকবেন, তবে 2 হোটেলে দুস্তর ব্যবধান। সঞ্জয়বাবু একটা ট্যাক্সিতে চাপবার আগে হাত নেড়ে বলে গেলেন, আশা করি কলকাতায় গিয়েও দেখা হবে। দিল্লির মিটিং সেরে কলকাতায় ফিরে এসে ত্রিদীপবাবু তাঁর কাজের বাঁধা ছকের মধ্যে পড়ে গেলেন। স্ত্রী শিপ্রাকে একবার সঞ্জয়বাবু কথা উল্লেখ করেছিলেন। বলেছিলেন, এইসব আলাপগুলো ভারী মজার, ওই একটি দিনের জন্য ব্যাস, কিন্তু ওই একদিনেই কত কথা, কত আলোচনা। তারপর যে যার নিজের জগতে চলে যাও। দ্বিতীয়বার আর দেখা হয় না। ত্রিদীপবাবু কিন্তু কথাটা ঠিক বলেননি, কারণ কলকাতায় ফেরার 3 সপ্তাহের মধ্যেই সঞ্জয়বাবু এক রবিবারের সন্ধ্যায় এসে হাজির, হাতে বাক্সে মিষ্টি। দেখলেন তো, আলাপটা গেঁজে যেতে দিলুম না। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। টিভিতে একটা ভালো প্রোগ্রাম ছিল, কিন্তু ত্রিদীপবাবুর তাতে আক্ষেপ নেই, কারণ সঞ্জয় লাহিড়ীর আশাটা তিনি পছন্দই করলেন। ত্রিদীপবাবু বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন সঞ্জয়বাবুকে। সঞ্জয় লাহিড়ী বললেন, আজ থেকে তুমিতে চলে গেলে হতো না? তাতে আমার কোনো আপত্তি নেই। ভেরি গুড। বেশ বাড়ি তোমার। কদিন আছো এখানে? বছর 7 হলো। তুমি থাকো কোথায়? এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, মিডলটন রো, 25 নম্বর। আই সি। আসছে শনিবার যাচ্ছ কি? রবীন্দ্র সদনে? হ্যাঁ, ভীমসেন যোশীর গান আর 84 আর বাঁশি। ইচ্ছে তো আছে যাবার। উদ্যোক্তারা 2খানা টিকিটও পাঠিয়েছেন। চলো, তারপর চলো ক্যালকাটা ক্লাবে খাওয়া যাক, আমরা 4 জনে। আমি তো মেম্বার নই। তাতে কি হয়েছে, তোমরা যাবে আমার গেস্ট হয়ে। তা বেশ তো, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এখনো মেম্বার হওনি কেন? এই বেলা হয়ে পড়ো, দেখবে হয়তো অনেক পুরনো বন্ধুর সাক্ষাৎ পেয়ে যাবে।
তা তো হতেই পারে। আমার তো তাই হলো। তিনজন স্কুলের বন্ধু, 30 বছর পর দেখা। আমরা হচ্ছি 1960 ব্যাচ, মিত্র ইনস্টিটিউশন। সেই সব পুরনো দিনের পুরনো শিক্ষকদের কথা হচ্ছিল। আরও মিনিট 15 থেকে কলকাতার ট্রাফিক জ্যাম, লোডশেডিং ইত্যাদি নিয়ে কথা বলে ত্রিদীপবাবুর স্ত্রীর সঙ্গে আলাপ করে চা খেয়ে সঞ্জয়বাবু উঠে পড়লেন। আমার আবার ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, তোমার বাড়ি পথে পড়ল, তাই একবার না এসে পারলাম না। এবার কিন্তু ভাই তোমার আসার পালা। 25 নম্বর মিডলটন রো। না এলে আমি আর আসছি না। নিশ্চয়ই যাব। আসি তাহলে, গুড নাইট। ত্রিদীপবাবু দরজাটা বন্ধ করে দিয়ে বসবার ঘরে ফিরে এলেন। আশ্চর্য, তার এখনো ব্যাপারটা বিশ্বাস হচ্ছে না। তিনি যে ওই একই স্কুলের একই ক্লাসের ছাত্র ছিলেন। সঞ্জয় ওরফে ফটিক লাহিড়ী ছিল ক্লাসের 1 নম্বর বিচ্ছু, আর ত্রিদীপ ব্যানার্জির পরম শত্রু। কারণ ত্রিদীপ ওরফে দিবু ছিলেন ভালো ছেলের দলে। কি অদ্ভুত পরিবর্তন হয়েছে ফটিকের! এর সঙ্গে কি বন্ধুত্ব করা যায়? বেশ কিছুক্ষণ ভেবে ত্রিদীপবাবু স্থির করলেন যে সঞ্জয় আজ আর সেই সঞ্জয় নেই। একেবারে সভ্য ভব্য নতুন মানুষ হয়ে গেছে। আর তাকে যখন ত্রিদীপবাবুর ভালোই লেগেছে, তখন বন্ধুত্বে কোনো আপত্তি নেই। তবে এটা ঠিক যে ত্রিদীপ কখনো বলবেন না যে তিনি সঞ্জয়ের সঙ্গে এক ক্লাসে পড়তেন। সেই অতীতকে চাপা রাখাই ভালো। আজ যেটা সত্যি সেটাকেই মানতে হবে। ত্রিদীপবাবু টিভিটা চালু করে দিলেন। আপনারা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের সহযাত্রী গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।